স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটা কি অনেকে 70 টাকা। সবকিছুরই ডাবল দাম, ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়। সরকারে ঋণ করছে এটাও দেওয়া লাগে, আমরা নিজে ঋণ করছি এটাও দেওয়া লাগে, এগুলোর তো আমরা খুব পেরেশানি আছি। আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইতো, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে কিন্তু পে করছি আমরা। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। হাসিনা সরকারের দেদার ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশের ব্যাংক থেকে। এতে মূল্যস্ফীতির সাথে বেড়েছে মাথাপিছু ঋণ। লাগাম টানতে প্রকল্প নির্বাচনে সচেতন হওয়ার তাগিদ বিশ্লেষকদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। কাওয়ালির কথাগুলো থাকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার, আধ্যাত্মিক মনের তৃপ্তি মেটানোর। ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে কাওয়ালি। গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়গুলোতে কাওয়ালির সুরে আচ্ছন্ন হয়েছে তারুণ্য। বিশ্লেষকরা বলছেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ফিরে এসেছে কাওয়ালি। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো মাথাপিছু ঋণের প্রসঙ্গ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার 15 বছরের শাসনামলে 18,36 কোটি টাকার ঋণ রেখে যায়। শেখ হাসিনা সরকারের দেশ এবং বিদেশে থেকে দেদার ঋণের বড় একটি অংশ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। ফলে মূল্যস্ফীতি বাড়ার সাথে বেড়েছে মাথাপিছু ঋণের পরিমাণ। রাষ্ট্রীয় এই ঋণের চাপ বয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। কাস্তের প্রতিটি টানে প্রশস্ত হয় আফজাল মিয়ার জীবিকা। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর হলেও দৈনিক মজুরির ভিত্তিতে কামলা দিতে এসেছেন শরীয়তপুরের কাজিরহাট এলাকায়। হাড় ভাঙা খাটুনির পর পরিবারের মুখে আহার জোগাতে যেন হিমশিম অবস্থা। আয়ের চেয়ে ব্যয়ের খাতা ভারী হওয়ায় দীর্ঘশ্বাস তার। চাউল কিনি মনে করো 30-40 টাকা, সেটা কি অনেকে 70 টাকা। না পাইয়া না মাছ খাবার, না পাইয়া না সপ্তাহে একদিন গোস্ত খাবার, খুব কষ্ট করা লাগে, খুব কষ্ট করা লাগে। সবুজের বীজ বোনা কৃষকের এমন সরল বাক্য কতটা সহজ? যে জমিনে আবাদ হয় রুটি রুজির যোগান, বিগত সরকারের 15 বছরে সেখানেও টান পড়েছে ভীষণ। বাধ্য হয়ে আফজাল মিয়ার মতো ঋণের ভারে বন্দী অন্য কৃষকরাও। মূল্যস্ফীতি তাদের নাজেহাল করলেও শেখ হাসিনার অযাচিত ঋণের চাপে ঘাম আর শ্রমের মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ। সবকিছুরই ডাবল দাম, এই দ্বারা পোলামূল খাইয়ে বাঁচি না। দেখা যায় এখন এই ওষুধ কিনতে গেলে ডাবল টাকাটা কিনতে হয়। কৃষি মাল সামান বেচতে গেলে মাল আমরা খরিদ করি, মানে আমরা বেশি ওখানে আমরা দাম কম পাই, এইভাবেই নিয়ে যায়। তাহলে সরকারের অতিরিক্ত ঋণ নির্ভরতাই কি দাম বাড়ার মুখ্য কারণ? একদিকে দাম বাড়ানো, অন্যদিকে ঋণের সুদ হার কিংবা পরোক্ষভাবে অর্থ আদায়। তথ্য অনুযায়ী 2013 সালের ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অর্থ বিভাগ। সেই হিসেবে ঋণের স্থিতি দেখানো হয় 16,59,334 কোটি টাকা। যদিও 3 মাস পর পর দেশি বিদেশি ঋণের হিসাব হালনাগাদ করার নিয়ম থাকলেও সে অঙ্ক প্রকাশ করার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। তবে অর্থ বিভাগ বলছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, আর মাথাপিছু ঋণ 1,08,108 টাকা। কিভাবে এত ঋণে জর্জরিত হলো আওয়ামী লীগ সরকার? সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দর কষাকষি ও বাজ বিচারহীনভাবে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া হয়েছে ঋণ, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। তারা দেখাতে চাচ্ছিল যে আমরা খুব উন্নত দেশে পরিণত হতে যাচ্ছি। ডেভেলপিং কান্ট্রিতে যখনই আমরা মর্যাদায় উন্নীত হতে যাচ্ছি তখনই আমাদের কস্ট অফ ফান্ড বা কস্ট অফ বরোয়িংটা বেড়ে যাচ্ছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে ব্যক্তিগত ঋণে জর্জরিত মানুষেরাও পড়েছেন অপ্রত্যাশিত এই ঋণের কবলে।
মূল্যস্ফীতির কারণে ব্যক্তিগত দেনা পরিশোধের পাশাপাশি রাষ্ট্রীয় দেনার ভার এসে পড়েছে তাদের নিত্যদিনের বাজার সদাই। আমাকে গরিব মেশে আমাকে তো আলু লাগে 1.5 কেজি 2 কেজি ডেলি, আমরা তো 1 কেজিও কিনে নিয়ে পয়সা আমাকে হয় না। সরকারের ঋণ করছে এটাও দেওয়া লাগে, আমরা নিজে ঋণ করছি এটাও দেওয়া লাগে, আমার বাজার সদাই আছে এগুলোও করে খাওয়া লাগে, সব কিছুর দাম দর বেশি, এগুলোতে আমরা খুব পেরেশানি আছি। এ ভার ছুঁয়ে গেছে সাধারণ শিক্ষার্থী থেকে সব শ্রেণী পেশার মানুষকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাজীবন সহ জীবনযাত্রার মানেও। দেখা যেত যে আগে 20 টাকায় একটা খাতা পাওয়া যাইত, এখন সে একই খাতাটা আমাকে 35 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমি যখন বলি যে এটা হচ্ছে গভর্নমেন্টের ডেট, গভর্নমেন্ট ডেট তো গভর্নমেন্ট নিজে পে করবে না, গভর্নমেন্ট ডেট নিজে নিচ্ছে কিন্তু পে করছি আমরা। ঋণটাকে কমাইয়া ডেভেলপমেন্ট, এখন আমাদের চাহিদাটা হলো বাজার দর কমাবে, বাজার কমাবে কীভাবে? ঋণের এই বোঝা থেকে সহজেই মুক্তি মিলছে না বলে বলছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এই ফেলো। অন্তর্বর্তী সরকার প্রকল্প নির্বাচনে সচেতন না হলে এ ঋণ বয়ে বেড়াতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে। আর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এটা যাতে সুশাসনের সাথে হয়, সাশ্রয়ীভাবে হয়, সময় মতো শেষ করা যায়, সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের দেশের ঋণের দায়ভার বাড়বে, মাথাপিছু ঋণের পরিমাণ বাড়বে। এভাবেই ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটছেন সারা দেশের 16,98,00,000 মানুষ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশ বিদেশ থেকে বাছবিচারহীনভাবে ঋণ নেওয়ার ফলে অস্বাভাবিক ঋণের বোঝা ঘাড়ে চেপেছে বলে বলছেন সাধারণ মানুষ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশজ উৎপাদন বাড়াতে পারলে ঋণের চাপ যেমন কমবে তেমনি স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কুমিল্লায় ছাত্র আন্দোলনে আহতের সংখ্যা সহস্রাধিক দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের রক্ত ছড়া পথে এক দফার আন্দোলনে সফলতা এলেও দগদগে ক্ষত নিয়ে আগামীর স্বপ্ন আঁকছে তরুণরা। হতাহতদের তথ্য সংগ্রহ করে তাদের ক্ষতিপূরণ ও পাশে দাঁড়াবে সরকার এবং সমাজের বিত্তমানরা, এমনটাই দাবি স্বজন ও শিক্ষার্থীদের। কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবি তুলেছেন বাসির আহমেদ। হয়তো মৃত্যু অথবা আহত হওয়ার শঙ্কা, তারপরও কুমিল্লায় রাজপথে নামে ছাত্র জনতা। 5 আগস্ট কুমিল্লার দেবিদ্বারে ছাত্রদের মিছিলে গুলিতে আহত হন 7ম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম। একটি বেসরকারি হাসপাতালে কয়েক দফা অস্ত্রোপচারের পর মুমূর্ষু সিয়াম এখন শঙ্কামুক্ত। তবে নানা জটিলতা নিয়েই তার চিকিৎসা চালিয়ে নিতে হবে বলছেন চিকিৎসক জানান, অন্যান্য হাসপাতালের মতো সেদিন এই হাসপাতালেও 40 জনের বেশি গুলিবিদ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। অলরেডি 60+ পেশেন্ট ছিল আমাদের হাসপাতালে, অত ক্যাপাসিটি ছিল না। সো আমরা যতটুকু সম্ভব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে এবং ম্যাক্সিমাম সব পেশেন্টকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে যার যেখানে রেফার করার প্রয়োজন সেখানে করেছি এবং কিছু পেশেন্ট আমাদের এখানেই অ্যাডমিশন রেখেছিলাম। কাজের কথা বলেই ঘর থেকে বেরিয়ে যায় সিয়াম, এরপর মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন। তার চিকিৎসায় এ পর্যন্ত দরিদ্র কৃষক বাবার খরচ হয়েছে 3.5 লাখ টাকা। তার টানাপোড়েনের সংসারে এখন শুধুই অনিশ্চয়তা। স্যাররা বলছে যে 5-6 লক্ষ টাকার মতন ওনার লাগবে, আর যেহেতু আরো অপারেশন বাকি রয়েছে ওখানে ওনার জন্য আপনারা আমারে একটু হেল্প করেন। বাংলাদেশ যেন তোমাদেরকে সঠিক সম্মানটা দেয় সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। স্বাভাবিক জীবনে আসার জন্য যত ব্যয়ভার বহন করা লাগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বহন করব। ছাত্রদের মিছিলে যোগ দিতে একই দিন ব্রাহ্মণপাড়ার গোপালনগর থেকে দেবিদ্বারে আসেন 7ম শ্রেণীর আরেক মাদ্রাসা শিক্ষার্থী কামরুল হাসান। পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কামরুল ভর্তি হন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হ্যাঁ বাবা নাই, আমি যে কত কষ্ট করে দুঃখিত করে হেরার পালছি, লেখাপড়া করাইছি, মানে এটা বলার মতন কয়েকবার মতন শেষ করার কথা না। তবে গুলিতে আহত হলেও তাতে মোটেও বিচলিত নন কামরুল। কিশোর শিক্ষার্থী স্বপ্ন দেখেন সমৃদ্ধির দেশ গড়বে ছাত্র জনতা। নতুন সরকারের কাছে আমি চাই বাংলাদেশ ভালোভাবে চলুক, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সবাই যেন শান্তিতে থাকতে পারে, সবাই ভালোভাবে চলতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন
কুমিল্লার ছাত্র জনতা। কখনো পুলিশের ব্যারিকেড ভেঙে মহাসড়ক অবরোধ, আবার কখনো দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ছিল রাজপথ। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের সাথে দফায় দফায় সংঘর্ষে শুধু কুমিল্লাতেই আহত হয়েছে অন্তত সহস্রাধিক মানুষ। এমন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলেন, এখনও অনেক শিক্ষার্থী বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রথম তো সামান্য কিছু সংকট ছিল 11 তারিখ, তখন আমরা নিজেদের যে ফান্ড ছিল নিজেরা ফান্ড করে আমরা ওদের চিকিৎসাটা প্রাথমিকভাবে চালাইছি। 70,000 80,000 টাকা দরকার, আমার কাছে আছে 10,000 টাকা। তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের বেশিরভাগ সময় হয়েছে কি, হাসপাতালগুলোতে আমাদের বিল বাকি, বিভিন্ন ফার্মাসিগুলোতে আমাদের বিল বাকি। এখন আমাদের কাছে যে সহযোগিতা আসতেছে খুবই অপ্রতুল। আন্দোলনের শুরু থেকে আহতরা বেশিরভাগই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কেবলমাত্র এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 322 জন। আমাদের চিকিৎসকের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসক সহ নার্সিং কর্মকর্তা এবং অন্যান্য সেবাকর্মীদেরকে আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে আমরা নিয়োজিত রাখি। আমরা এই ধরনের পরিস্থিতিতে সম্মিলিতভাবে যথাযথ সেবা নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি এবং সকলের সহযোগিতা পেয়েছি। মুহুর্মুহু গুলিবর্ষণ উপেক্ষা করে রাজপথে দ্রোহের মিছিলে সামিল হন ছাত্র জনতা। মৃত আর আহতের মিছিলও দীর্ঘ হয়। আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে অসংখ্য পরিবার। এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। আধ্যাত্মিকতার জগতে বুঁদ হন কাওয়ালি ভক্তরা। বিশ্ববিদ্যালয়গুলোতে কাওয়ালি আসরে হাজার হাজার তরুণের কণ্ঠে তাই এই সুর। তবে এই কাওয়ালি নতুন কিছু নয়, বরং পুরান ঢাকার অলিগলিতে 200 বছর ধরে বসে এই গানের জলসা। বিশেষজ্ঞরা বলছেন, কাওয়ালি বর্তমানে হয়ে উঠেছে তারুণ্যের প্রতিবাদের অন্যতম ভাষা। জাকির হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অব্রাহ। अर्ज़िया सारी मैं चेहरे पे लिख के लाया हूँ, तुमसे क्या मांगू मैं तुम खुद ही समझ लो। मौला मेरे मौला मेरे मौला। এ ছন্দের মায়ায় 700 বছর ধরে বুঁদ হয়েছেন কত মানুষ, সে হিসেব নেই কোনো খাতায়। এ সেই সুর কাওয়ালি। आपके दर से खाली अगर जाएंगे। কাওয়ালি একত্ববাদের, আল্লাহর একত্ববাদের স্বীকার করে, এটাই হচ্ছে কাওয়ালির মূল এসেন্স। তাছাড়া আমরা স্বাভাবিকভাবে যেই কাওয়ালিগুলো শুনে থাকি, এই কাওয়ালিগুলো শিরক প্রমোট করে এবং নেগেটিভিটি প্রমোট করে, আপনি দেখবেন। তো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমসে ক্যা মাঙ্গু মে। এই যে আল্লাহর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে আমরা আমাদের সীমিত জীবনকে একটা অসীমের মধ্যে নিয়ে যাবার যে সাধনা, এটা কাওয়ালির সুরের মধ্যে যেমন আছে, অধিকাংশ কাওয়ালির গানের লিরিক্সের মধ্যে এটা পাওয়া যায়। এই জন্য এটা অত্যন্ত গভীর এবং আমাদের খুব আবেদন সৃষ্টি করে। এই সঙ্গীতে মিশে আছে অপূর্ব খোদাপ্রেম, রাসূলের দিদার আকাঙ্ক্ষা, মানবাত্মার রহস্য। এই গানে আছে শৃঙ্খলার মাধুর্য। শোনো হাতিয়াম তোমার সম্মুখে, তোমার কৃপা বিনায় আমি আধারে বিলি। নিয়ম হলে তুমি কাওয়ালি অনুষ্ঠানে যখন বসবে, তো প্রথম যার বন্দনা করবে সেটা আল্লাহর বন্দনা করতে হবে। এরপরে তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে পারো। এরপরে মানসিক প্রেম, যে মানসিক যে প্রেম আছে সেটারও গান হয়ে যেতে কাওয়ালিতে আসে। ফাইনালি লাস্টে কি ওটা গেল। দিল্লির
পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী কাওয়াল নামক যাযাবর সম্প্রদায় কর্তৃক ভক্তিমূলক গানকে তাদের সাথে মিলিয়ে কাওয়ালি বলা হতো। দিল্লির সুফি সাধক আমির খসরু ১৩০০ শতকের শেষ ভাগে পার্সিয়ান, আরবি, তুর্কি এবং ভারতবর্ষের ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়ে আজকের এই কাওয়ালি সঙ্গীতের তৈরি করেন। সঙ্গীতের সব থেকে উচ্চাঙ্গ যে ব্যাপারটা, ক্লাসিক্যাল যেই মুডটা বলা হয়, এরকম ক্লাসিক্যাল কিছু মুড দিয়ে কাওয়ালের সুর করা হয় এবং কাওয়ালির কথাগুলো থাকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়ার বা তার সাথে সম্পর্কের কিছু মাধ্যম তৈরি করার, আধ্যাত্মিক মনের তৃপ্তি মেটানোর। ইতিহাস বলছে এই সংস্কৃতি বাংলার মানুষের। ঢাকার নবাবদের বিনোদনের অন্যতম উৎস ছিল কাওয়ালি। পুরান ঢাকার বাসিন্দাদের বিভিন্ন উৎসব ও বিয়েতে এখনও রাতভর ভেসে আসে কাওয়ালির সুর। আর এগুলো ভাই আমরা জন্মগতভাবে হইতেছি, বাপ দাদারা করতেছে, আমরা অনেক শুনতেছি, শিখতেছি, করতেছি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে করবো এইগুলো। আঙ্গ বাচ্চা বলে করা হবে। ২০২২ সালে কাওয়ালির আসরে করা হয় হামলা। অঘোষিত নিষেধাজ্ঞা আসে এ সঙ্গীতের উপর। আখ্যা দেওয়া হয় অপসংস্কৃতির। আসলেই কি তাই? যা কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত এটাকে সবসময় হেয় করা, এটাকে সবসময় বাদ দেওয়া এবং একটা বিশেষ ধরনের সংস্কৃতিতে অতিরিক্ত প্রাধান্য দেওয়া, যেমন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাঙালি সংস্কৃতির অংশ, কিন্তু এটাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে আপনি বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিস্ট রাষ্ট্র বিরোধী এই আন্দোলনের একটা প্রতিবাদ হিসেবে গাওয়া দিয়েছে। সংস্কৃতি আক্রান্ত হলে তার শক্তি বরং আরও বেড়ে যায়। তাই কাওয়ালি তরুণদের মন পিঞ্জিরায় সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছে। তরুণরাও লিখছে কাওয়ালি। যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা, যার ভালোবাসায় বহে ফুলগুধারা, সে যে আমার প্রিয় নাবি কামলিওয়ালা, সে যে আমার প্রিয় নাবি সাল্লে আলা। ইন্ডিয়াতে বা পাকিস্তানে অনেক সময় চার্চে কাওয়ালির জলসার আয়োজন করা হয়, যেখানে সুফি ড্যান্স হয়, সাথে হচ্ছে আপনার কাওয়ালি চলে। তো এখানে সবার একটা সম্মিলন ঘটে এবং একটা ইনক্লুসিভ একটা ব্যাপার স্যাপার থাকে, যেখানে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই পার্টিসিপেট করে। এভাবে আলো আধারিতে মধুর বাক্য আর সুরের ঝংকারে চলছে কাওয়ালির আসর। আর এইসব কাওয়ালির আসরে চলছে স্রষ্টার একাত্মবাদের ধ্বনি প্রতিধ্বনি। এখানে যারা আছেন তারা বলছেন শুধু উর্দু নয়, বরঞ্চ কাজী নজরুল ইসলামেরও যেই কাওয়ালি ধুলো আছে সেগুলো পছন্দ করছেন তারা। শাহাদাত আফরোজ, এখন ঢাকা। দূর দূরান্ত থেকে যারা চাঁদপুরের ইলিশ খেতে চান তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন প্ল্যাটফর্ম। এতে করে একদিকে তাজা ইলিশের স্বাদ নিতে পারছেন দেশের সব অঞ্চলের মানুষ, পাশাপাশি সৃষ্টি হচ্ছে অসংখ্য বেকার যুবক যুবতীর কর্মসংস্থান। উদ্যোক্তারা বলছেন অনলাইনে সক্রিয় প্রতারক চক্রের তৎপরতায় ক্ষতির সম্মুখীন হচ্ছে সম্ভাবনাময় এই খাত। অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। তালহা জুবাইরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক জাকি। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মুকিমাবাদের রেশমা আক্তার সন্তানদের ইলিশ খাওয়ার আবদার পূরণে বাজার বিমুখ রেশমার ভরসা অনলাইন কেনাকাটা। তাই মুঠোফোনের মাধ্যমে দরদাম করে অনলাইনে অর্ডার করেন ইলিশ মাছ। বাজারে না গিয়েও তাজা ইলিশ বাসায় পৌঁছে যাওয়ায় খুশি তিনি। যখন আমি মাছটা ভালো পাইছি, আমার সময় বেঁচে গেছে। আমার বাজারে গিয়ে এত ঝামেলার ভিতর হাঁটাহাঁটি করে মাছটা কিনতে হচ্ছে না বাজারে, আমি অনলাইনে ঘরের দরজায় পেয়ে যাচ্ছি। আমার সময় প্লাস বাজারে গ্যাঞ্জাম দুইটা থেকে আমি মুক্ত। তাজা ইলিশ কিনতে প্রতি মৌসুমে চাঁদপুরে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আর যাদের আসার সুযোগ নেই তাদের ভরসা হয়ে উঠেছে একদল তরুণ উদ্যোক্তা। তাদেরই একজন চাঁদপুর শহরের বাসিন্দা সজীব চন্দ্র দাস। 2014 সালে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে স্থায়ী কোনো চাকরি না পেয়ে 2020 সালে যুক্ত হন অনলাইনে ইলিশ বিক্রি কার্যক্রমে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পেজ খুলে শুরু করেন বেচা বিক্রি। বর্তমানে প্রতি মৌসুমে প্রায় কোটি টাকার ইলিশ বিক্রি করেন তিনি। যেহেতু আমার মাছ নিয়ে পড়াশোনার জ্ঞান আছে,
আমি এটাকে কাজে লাগিয়ে এই 2020 সালে এই অনলাইনে মাছ বিক্রি শুরু করি। আমি আজকে দীর্ঘ 5 বছর যাবত এই কাজটা করতেছি, খুব ভালোভাবেই করতেছি এবং অনেক দূর আসছি। সজীব দাসের মতো অনেকেই অনলাইনে ইলিশ বিক্রির মাধ্যমে নিজেদের বেকারত্ব গুছাচ্ছেন। তবে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন কেউ কেউ। এতে করে বিপাকে পড়ছেন প্রকৃত অনলাইন ইলিশ ব্যবসায়ীরা। সম্ভাবনাময় এই মাধ্যমের উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার কথা বলছেন মৎস্য ব্যবসায়ীরা। সারা বাংলাদেশের অনেক জায়গাতে মানুষ মাছ পায় না, ইলিশ মাছ পায় না, কারণ সেখানে ইলিশের ছোঁয়া লাগেনি, যায়ও না। অনলাইনের কারণে সেখানে যাচ্ছে। ঢাকাতে বসে অনেকেই এটা করছে। এটা আমাদের জন্য, যেখানে আমরা পড়াশোনার পাশাপাশি এটা করতে পারছি, একটা বাড়তি ইনকাম করতে পারছি। লোকাল বাজার আমাদের এখান থেকে 1 কেজি কেজির মাছটা 1700 থেকে 1750 কেজি, মানে অনলাইনে দেখতেছেন 500 টাকা 550 টাকা। আমাদের নামে ভুয়া পেজ খুলে এরকম প্রতারণার শিকার হচ্ছে। এখানে ওরা 500 টাকা ইলিশের প্রলোভন মানুষকে প্রথমত দেখায়, এরপরে বলে যে 500 টাকা অ্যাডভান্স করার কথা। ওদের আসলে মূল টার্গেট হচ্ছে যে দিনে যদি ওরা 100 মানুষ থেকে 500 টাকা করে হাতিয়ে নিতে পারে, ওদের এটাই বিজনেস। অনলাইন ব্যবসার প্রসারের কারণে কিন্তু অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অনেক বেকার যুবক এখন কাজ করছে এবং সেই ক্ষেত্রে আমাদের একটা সুবিধাও হয়েছে, সেটা হলো যে ইলিশ মাছের মার্কেটিংটা অনেক বেশি হয়েছে এবং চাঁদপুরের মার্কেটিংটা ওয়ার্ল্ড ওয়াইড। এই অনলাইন ব্যবসাকে কেন্দ্র করেই আবার একটা প্রতারক চক্র, সংঘবদ্ধ প্রতারক চক্র, কিন্তু এরা চাঁদপুরের নাম দিয়ে এরা এই ভোক্তা সাধারণের সাথে এরা প্রতারণা করছে। পুলিশ জানায় ইলিশ বিক্রির মাধ্যমে যারা প্রতারণা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ চলছে। পাশাপাশি অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা। চাঁদপুরের ভিতরে এমন কাউকে পাইনি যারা আসলে ইলিশ নিয়ে প্রতারণা করছেন। বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে মূলত তারা এই প্রতারণাটা করছেন। তারপরও আমরা যদি ভুক্তভোগী কেউ থাকেন আমাদের কাছে আসেন, আমরা অবশ্যই তাকে প্রকৃত আইনগত সেবা দেওয়ার চেষ্টা করব। ব্যবসায়ীরা বলছেন বিগত সময়ের চেয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় কমেছে ইলিশের আহরণ। এতে বাড়ছে ইলিশের দাম, যার প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। বাজারে সশরীরে উপস্থিত হয়ে কেনাকাটার পাশাপাশি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন মাধ্যমে ইলিশ বিক্রি। অনলাইনে ইলিশ বিক্রি করার জন্য চাঁদপুরে নিবন্ধিত রয়েছে 41টি ফেসবুক পেজ, যেখানে বছরে 4 থেকে 5 কোটি টাকার ইলিশ বিক্রি করে থাকেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা মনে করছেন প্রতারণা রোধ করা গেলে এই মাধ্যম ক্রেতাদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয়, আরও জনপ্রিয়। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। মৌসুমের শুরুতে জমে উঠেছে ঝালকাঠির আমড়ার বাজার। ভীমরুলি ও আটঘর কুড়িয়ানার ভাসমান হাটে এখন তাজা আমড়ার সমারোহ। কৃষি বিভাগ বলছে অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় এই জেলায় দিন দিন বাড়ছে আমড়ার চাষ। বিস্তারিত আলামিন তালুকদারের প্রতিবেদনে। দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে বরিশাল অঞ্চলের আমড়ার। সুস্বাদু এই ফলের চাহিদার বেশিরভাগই পূরণ হচ্ছে ঝালকাঠি থেকে। প্রতিদিনই জেলার বিভিন্ন হাটে চলে আমড়ার বেচাকেনা। এর মধ্যে ভীমরুলি গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এ হাট থেকে ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হয় পুষ্টিকর এ ফল। বিপুল চাহিদা থাকায় ও লাভজনক হওয়ায় জেলায় প্রতি বছরই বাড়ছে আমড়ার আবাদ। এবছর আমড়ার ভালো ফলন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভীমরুলির ভাসমান হাট থেকে আমড়া কিনছেন 1000 থেকে 1100 টাকা মন দরে। গত বছর এই সময়ে আমড়া বিক্রি হয়েছে 1300 থেকে 1400 টাকা মন। মৌসুমের শুরুতে দাম কম হলেও শেষে ভালো দামে বিক্রির আশা চাষিদের। আমরা আটগড় কুড়িয়ানা, ঝালকাঠি, ভীমরুলি, তারপরে নবগ্রাম, এসব জায়গায় সব জায়গায় বিনাইকাঠি সব ইউনিয়নেই এখন ধরেন আমরা চাষটা হইতে আছে। প্রতি মন আমরা চলে এখন 1200, 1300, 1000 টাকা এই আর কি চলে। আমরার ফলন ভালো হয়েছে, কিন্তু এই বন্যাটায় আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, অনেক গাছ ফালাই দিয়েছে বা আমরা থোক ভাঙ্গে ফেলাইছে। এবছর ফলন মোটামুটি ভালো। আমরা এখানে চাষিদের কাছ থেকে আমরা কিনে ঢাকা চালান দেই। এইখানের আমরা অত্যন্ত সুস্বাদু এবং লাভজনক, এবং এটার চাহিদাও বেশি। আমের বাংলাদেশ সব জায়গায় যায়, যেমন চিটাগাং একদম টেকনাফ উকিয়া পর্যন্ত যায়, আর গাজীপুর বাইপাস আমি নিজেই বেড়াই। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় এ জেলায় প্রতি বছরই বাড়ছে আমড়ার আবাদ।
ফলে শিক্ষিত ও বেকার যুব সমাজের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় প্রদর্শনী এবং বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মাধ্যমে এবং তাদেরকে রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদানের কারণে কিন্তু এর আবাদ দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবছর 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে। মৌসুম শেষে এখান থেকে উৎপাদন হবে প্রায় 6000 মেট্রিক টন আমড়া। মৌসুম জুড়ে মোট বিক্রির পরিমাণ দাঁড়াবে 15 থেকে 17 কোটি টাকা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী পাঁচশুলিয়ার জমজমাট গামছার হাট প্রতি শুক্রবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চলে বিভিন্ন রকমের গামছা কেনাবেচা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন প্রতি হাটে কি পরিমাণ গামছা তোলা হয় আর কত টাকার কেনাবেচা হয়? আসলে মানুষের নিত্য প্রয়োজনীয় একটি বস্ত্র হলো গামছা। আর এই গামছা কিনে বেচায় কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যে পাঁচলিয়া রয়েছে, সে পাঁচলিয়া বাজারে কিন্তু একটি গামছার হাট গড়ে উঠেছে। এই গামছার হাটে প্রতিদিন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গামছা কিনতে আসছে তারা কিন্তু এই হাটে আসছেন এবং এখান থেকে গামছা কিনে দেশের বিভিন্ন প্রান্তে যেগুলো হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু এই গামছাগুলো নিয়ে বিক্রি করে থাকেন। বিশেষ করে যদি বলি যে এই অঞ্চলটি আসলে গামছা উৎপাদনের জন্য প্রসিদ্ধ, যে কারণে এই অঞ্চলের যারা তাঁতিরা রয়েছেন তারা তাদের উৎপাদিত গামছা কিন্তু এই হাটে নিয়ে আসেন এবং সপ্তাহে 2 দিন কিন্তু এই হাট বসে। বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু এই হাটটি বসে। সব থেকে জমজমাট থাকে শুক্রবার সকালে এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই হাটে আসলে মূলত কেনাবেচা হয়ে থাকে। আমরা দেখেছি যে আজকেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ক্রেতারা রয়েছেন তারা এসেছেন এবং ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু সকাল থেকে এই হাটটি মুখরিত হয়ে রয়েছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে এই হাটে কিন্তু বিভিন্ন রকমের গামছা উঠে থাকে। বিশেষ করে যেটি গামছাগুলো 15 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত পিস হিসাবে কিন্তু এখানে বিক্রি হয়। ক্রেতারা যেটি বলছেন যে আসলে এখানকার গামছার যে সুনাম রয়েছে, যে কারণে আসলে এখানে ক্রেতারা এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং এখান থেকে গামছা কিনে তারা কিন্তু বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন এবং তারা যেটি বলছেন যে প্রতি হাটে কিন্তু এখানে প্রায় 2 কোটি টাকার উপরে কিন্তু গামছা কেনাবেচা হয়ে থাকে। পাশাপাশি আমরা দেখেছি যে গামছা তৈরির যে উপকরণগুলো রয়েছে, বিশেষ করে রং সুতা সহ বিভিন্ন তাঁতের উপকরণও কিন্তু এই হাটে কেনাবেচা হয়ে থাকে এবং তারা যেটি বলছেন যে গামছার পাশাপাশি এই উপকরণ মিলে প্রায় 3 কোটি টাকার কেনাবেচা প্রতি হাটে কিন্তু এখানে হয়ে থাকে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি হাট, এখানে পাইকারি দরে কিন্তু গামছা কেনাবেচা হয়ে থাকে এবং যারা মূলত আসলে পাইকার রয়েছেন তারাই কিন্তু এই হাটের মূল ক্রেতা বলে আমরা জানতে পেরেছি। তো সিরাজগঞ্জের গামছার হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের গামছা হাটের ব্যবসা বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। মৌলভীবাজারে বেড়েই চলেছে নিত্য পণ্যের দাম, অন্যদিকে বাড়ছে সবজির দামও। শীতকালীন সবজি বাজারেও পিছু ছাড়ছে না বাড়তি দাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মৌলভীবাজারের পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, জানাবেন শীতকালীন সবজি কি কি বাজারে এসেছে এবং শীতকালীন সবজি সহ অন্যান্য সবজির বাড়তি দামের কারণ কি? রওশন, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, কাঁচা বাজার শাকসবজি, সেখানে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিপুল পরিমাণে লোক সমাগম হয়েছে এবং সেখানে সবজি বেচা বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে আমি বেশ কিছু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে সবজির দাম কিছুটা বাড়তির দিকে। তারা বলছেন যে যেখান থেকে সবজি আসে সেখান থেকে সবজির সরবরাহ কম থাকার কারণে সবজির দাম কিছুটা বাড়তির দিকে। জানেন যে শীত মৌসুমের ফুলকপি, বাঁধাকপি, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি বাজারে উঠতে শুরু করেছে, কিন্তু খুচরা বাজারে তার দাম অত্যধিক। যেখানে পাইকারি বাজারে সবজির দাম যদি কাঁচা, সেখানে সবজির বাঁধাকপির দাম হচ্ছে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে ফুলকপি 50 থেকে সর্বোচ্চ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো খুচরা বাজারে গিয়ে ডাবল দামে বিক্রি হচ্ছে। সেখানে 60 টাকা কেজিতে বাঁধাকপি এবং 130 থেকে 40 টাকা কেজিতে ফুলকপি বিক্রি হচ্ছে। প্রত্যেকটি সবজির দামই বাড়তির দিকে, অর্থাৎ কোনো সবজি 60 টাকার নিচে
পাওয়া যাচ্ছে না। অপরদিকে লেবুর বাজারে আগুন দেখা দিয়েছে, যেখানে লেবু প্রতি শতে 500 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হতো এবং সেটা এখন বেড়ে গিয়ে 1200 থেকে 1500, কোথাও কোথাও 2000 টাকা আহ, আহ, শত বিক্রি হচ্ছে। অপরদিকে যদি নিত্য পণ্যের বাজারের কথা বলি, সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিন্তু মানুষের ধরাছোঁয়ার বাইরে। মানুষ বলছেন যে প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও পেঁয়াজের বাজারে পাকিস্তানি, তুরস্ক এবং চীনের পেঁয়াজ এসেছে, সেগুলো কিন্তু বাড়তির দিকে। অপরদিকে চাউলের দাম প্রতি মোটা চালের দাম প্রতি বস্তায় 3 থেকে 350 টাকা বিক্রি বেড়েছে, যেখানে 2100 টাকায় বিক্রি হচ্ছে সেটা 2450 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে পাম অয়েলের দাম বৃদ্ধি পেয়েছে, যে পাম অয়েল 110 টাকায় বিক্রি হতো, এখন সেটা 109 টাকা 119 টাকা থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এই মৌসুমে কিন্তু সবজির দাম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দাম বাড়ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে যখনই পুজো আছে তখনই দাম বৃদ্ধি পায়, কারণ একসাথে সব জায়গায় সবজির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এই দাম বৃদ্ধি। এই ছিল আমার কাছে সবজি এবং নিত্য পণ্যের বাজার নিয়ে সর্বশেষ রওশন। মৌলভীবাজারের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। এবার জানাবো আন্তর্জাতিক খবর। দেশের মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের জেরে বৃহস্পতিবার নবান্নে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক ভেস্তে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন মমতা। অভিযোগ করেন আশেপাশে এমন অনেকে আছেন যারা বিচার চান না, তবে ক্ষমতার চেয়ার চান। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশেষে পশ্চিমবঙ্গের মানুষের আবেগের কাছে হার স্বীকার করলেন মমতা। আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের 3 দিন পেরিয়ে গেলেও দোষীদের শাস্তির আওতায় আনতে না পারা ও আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হওয়ায় হাত জোর করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ মাই স্টেট অ্যান্ড আদার স্টেট। এদিন বিকালে 5 দফা দাবি নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করতে নবান্ন অভিমুখে যাত্রা শুরু করে আন্দোলনরত চিকিৎসকরা। জুনিয়র ডাক্তার ফোরাম শর্ত দেয় 30 জন প্রতিনিধি অংশ নেবে এই বৈঠকে এবং বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে হবে। মূল বিষয় এটাই যে আমাদের যে দাবি, সেই দাবি জানাতে আমরা যাচ্ছি এবং এই দাবি সম্পর্কে সদর্থক পদক্ষেপ আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে পাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাবো বলে আমরা আশা করি। কিন্তু লাইভ স্ট্রিমিং এর শর্তে রাজি হয়নি রাজ্য সরকার। 2 ঘন্টার স্নায়ুযুদ্ধ শেষে বৈঠক না করেই ফিরে যেতে হয়েছে তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করার পর জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনায় বসতে না পারায় শেষ পর্যন্ত নবান্নে বিশেষ সংবাদ সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোর করে আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার প্রশ্নে চিকিৎসকদের উচিত কর্মক্ষেত্রে ফেরত যাওয়া। আরও বলেন, মানুষ চাইলে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি। মনে করিয়ে দেন, তিনি রাজপথ থেকেই রাজনীতিতে এসেছেন। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্য সরকারও চায় নির্যাতিতা বিচার পাক, কিন্তু মামলাটি আর রাজ্যের হাতে নেই জানিয়ে তিনি বলেন, যারা নবান্ন পর্যন্ত এসে বৈঠক করলেন না তারা সরকারকে অসম্মান করেছেন। চলমান আন্দোলনের জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। তার অভিযোগ, যারা এমনটা করেছে তারা ক্ষমতা চায়, ন্যায় বিচার নিয়ে মাথা ব্যথা নেই তাদের। এদিকে বৈঠক না হওয়ায় নবান্নের সামনেই বসে পড়েন ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। আর সংবাদ সম্মেলনের পরপরই নবান্ন ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানি হলেও আপাতত রাজ্য সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আন্দোলনরত চিকিৎসকদের কর্মস্থলে ফেরত পাঠানো। মমতার এমন বক্তব্যের জেরে আন্দোলনকারীদের কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে, নাকি বৈঠক করতে না পারায় বাড়বে ক্ষোভের তেজ? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে চলছে 2 মাস ব্যাপী সাধারণ ক্ষমার কার্যক্রম। এ আওতায় দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ, অনিয়মিত এবং অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারছেন। বৈধতা নিশ্চিতে ইমিগ্রেশন সেন্টারগুলোতে ভিড় বাড়ছে প্রতিদিন। জেল জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ নিতেও ব্যস্ত অনেকে। এ তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশিরাও। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি।
অবৈধ অভিবাসীদের জন্য সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে চলছে 2 মাসের সাধারণ ক্ষমা। এতে বৈধতা নিশ্চিতে ইমিগ্রেশনগুলোতে ছুটছেন দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীরা। সুযোগ কাজে লাগাতে তৎপর বাংলাদেশিরাও। পাসপোর্টের মেয়াদ বাড়াতে ভিড় করছেন দেশটিতে অবস্থিত 2টি বাংলাদেশ মিশনে। এখন যেহেতু সুযোগ পাইছি, আমি পুলিশ রিপোর্ট করে তারপরে এখন পাসপোর্ট করার জন্য আসছি। পাসপোর্ট হলে ইনশাল্লাহ আমি ভিসা লাগাবো, এখানে পারমিট হয়ে থাকবো। এখন ভিসার সুযোগ দিয়েছে, তখন আমি ভিসা লাগাইতে আছি। পাসপোর্ট আমি বানাইছি, পাসপোর্ট আবেদন করছি, এখন আমি ভিসা লাগাবো। পাসপোর্ট রেনু অলরেডি ওকে হয়ে গেছে আমার। আগামী 27 তারিখে আসবো, পাসপোর্ট নিয়ে যাবো, এরপরে ভিসা অ্যাপ্লাই করবো। সাধারণ ক্ষমার আওতায় জেল জরিমানা ছাড়াই দেশে ফেরার এই সুযোগ হাতছাড়া করতে চান না অনেকে। তাই ভ্রমণ অনুমতি নিতেও বাড়ছে ব্যস্ততা। আমি ওমান থেকে আসি, 1 বছর খানিক গেছি। মনে করেন বিভিন্ন ধরনের হাজকর্ম করতাম। ইনশাআল্লাহ এখন মনে করেন আউট পাস হয়েছি, খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ দেশে চলে যাবো। 3 বছর ধরে ভিসা নেই, অনেকদিন পরে সুস্থভাবে দেশে যেতে পারছি। সাধারণ ক্ষমা নিয়ে জেল জরিমানা ছাড়াই যেতেছি, এর জন্য অনেক শুক্রিয়া। আল্লাহ কাছে অনেক ধন্যবাদ। আমার যেন সুস্থভাবে আসতে পারি। আজকে আউট পাস হাতে ফেললাম, অনেক খুশি। মিশনগুলো জানায় চলমান সাধারণ ক্ষমায় পাসপোর্টের গড় আবেদনের সংখ্যা বেড়েছে। দিনে আবেদন ছাড়িয়ে যাচ্ছে 6 থেকে 7 শতাধিক। 2 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ কনসুলেটে ই পাসপোর্টের আবেদন জমা পড়েছে 6,835টি, আর এমআরপি পাসপোর্টের আবেদন 844টি। এছাড়া আবুধাবি দূতাবাসে গত 10 সেপ্টেম্বর পর্যন্ত 630টি ই পাসপোর্ট এবং 755টি এমআরপি পাসপোর্টের আবেদন করেন প্রবাসীরা। বৈধতার জন্য দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট পেতে 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন কর্তৃপক্ষ। দেরিতে পাসপোর্ট যদি আবেদন করেন তাহলে পাসপোর্ট এখানে পৌঁছাতে দেরি হতে পারে। হাতে না পেলে তারা এই বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এই জন্য সকল এর প্রতি অনুরোধ, যারা অ্যামনিস্টির সুবিধা নিতে চান, সাধারণ ক্ষমা সুবিধা নিতে চান, তারা যেন অবশ্যই 30 সেপ্টেম্বরের মধ্যে পাসপোর্টের আবেদন দাখিল করেন। এদিকে দুবাই ও উত্তর আমিরাতে গত বৃহস্পতিবার পর্যন্ত ট্রাভেল পারমিটের আবেদন করেছেন 540 জন প্রবাসী বাংলাদেশি। আবুধাবি দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে ভ্রমণ অনুমতি চেয়েছেন 29 জন প্রবাসী। সবাই চেষ্টা করতেছে বৈধ হওয়ার জন্য। যদি তারা বৈধ হতে পারে গুড, আলহামদুলিল্লাহ। এবং আমার অনুরোধ ছিল যে সকল কোম্পানি তাদের লোক লাগবে এখান থেকে রিক্রুট করতে পারে, ওখানে অনেকগুলো কোম্পানি আছে, তাদের সাথে আমরা কথা বলেছি বাংলাদেশি লোক রিক্রুট করার জন্য। তাদের সাথে আমরা রিকোয়েস্ট করেছি, ফিজিক্যালি মাননীয় কনসাল জেনারেল সহ আমরা তাদেরকে অনুরোধ করেছি। সাধারণ ক্ষমায় বৈধতা নিশ্চিতের জন্য প্রবাসীদের চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন মিশন কর্মকর্তারা। শ্রমিক সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো এই সময় চাকরি প্রত্যাশীদের নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান করেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বিতর্কে চীনা নীতি নিয়ে স্পষ্ট কোনো বার্তা আসেনি কোনো পক্ষ থেকেই। তবে আগে থেকেই চীনা পণ্যের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। আর হ্যারিস বলছেন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হয় এমন নীতি চীনের জন্য বেছে নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন নভেম্বরে নির্বাচনে যেই জিতুক না কেন চীন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক অস্থিতিশীলই থাকবে। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 2018 সাল থেকে আমদানি পণ্যে শুল্কারোপ পাল্টা শুল্কারোপের মধ্য দিয়ে চলছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ। নির্বাচনী বছরেও চীনের বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল আর সেমিকন্ডাক্টর আমদানিতে $1,800 কোটি শুল্কারোপ করেছে বাইডেন প্রশাসন। এই শুল্ক বাড়ানোর আওতায় রয়েছে 14টি পণ্য। বাণিজ্য যুদ্ধের শুরুটা ট্রাম্প প্রশাসন করলেও তা অব্যাহত রেখেছেন বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে মার্কিন নেতৃত্বের পরিবর্তনে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্যিক সম্পর্কের ভাগ্য ফিরবে কিনা। কিন্তু সেই সম্ভাবনাকে গুড়িয়ে দিয়ে চীনা পণ্যে শতভাগ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বলেছেন সকল আমদানি পণ্যে আরোপ করা হবে 10 থেকে 20% শুল্ক। অন্যদিকে নির্বাচনী বিতর্কে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে কামালা হ্যারিসের ছিল না সুস্পষ্ট কোনো বক্তব্য। যদিও কামালা বলেন চীনকে স্বীকার করতে হবে যুক্তরাষ্ট্র 21 শতকের প্রতিযোগিতায় জয়ী হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আর ইউরোপের সঙ্গে চীনের বাণিজ্যিক দ্বন্দ্ব চলতেই থাকবে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন চীনের বিপক্ষে সিদ্ধান্ত আসতেই থাকবে। Both with the US and Europe are here to stay. I think in the US it's well understood the support for more
stern actions against China is bipartisan, so it doesn't matter who wins the election. And in Europe, consensus is forming around the need to implement more tariffs. এর আগে চীনের অতি সক্ষমতা নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গেল মে মাসে অর্থ সচিব জেনেট ইয়েলেন বলেন, চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা ইউরোপ আর যুক্তরাষ্ট্রের শিল্প খাতের পাশাপাশি উন্নয়নশীল দেশের শিল্প উৎপাদনকে হুমকিতে ফেলছে। এর আগেও বেইজিংয়ের বিরুদ্ধে অতিরিক্ত পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বাড়তি পণ্য বিভিন্ন দেশে ডাম্পিংয়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে বিপাকে ফেলতে দেশের ইভি প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি দেওয়ারও অভিযোগ আছে বেইজিংয়ের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, নিজেদের অতিরিক্ত উৎপাদন না কমিয়ে চীন এখন বিকল্প বাজার খুঁজবে এশিয়াতে। কিন্তু এশিয়ার অনেক দেশে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় উন্নত দেশ ছেড়ে নতুন বাজার ধরাটাকে বেশ কঠিন হিসেবেই দেখছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলার খবর। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজক না হয়েও 25.5 লাখ টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের। চ্যাম্পিয়নশিপ শুরুতে দেশে আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা হলে বিপুল পরিমাণ অর্থ খরচে বিপাকে পড়ে দেশের ফেডারেশনটি। আসলে খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে এখন অনিশ্চয়তা। বাকিটা থাকছে প্রতিবেদনে। দেশের বেশিরভাগ ফেডারেশনেরই নুরান্তে পান্তা ফুরানোর অবস্থা। অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নয় এমন ফেডারেশনগুলোকে তাকিয়ে থাকতে হয় জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত বাজেটের দিকে। বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও একই দশা। এনএসসির দেয়া অর্থেই চলে ফেডারেশনের যাবতীয় কার্যক্রম। 2023-24 অর্থ বছরে কারাতেতে বরাদ্দ ছিল 52 লাখ টাকা। এর মধ্যে দাপ্তরিক খরচের জন্য রাখা হয় 9 লাখ টাকা, বাকি 43 লাখ টাকা প্রতিযোগিতা আর খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হয়। খেলাটিতে স্পন্সরশিপের জন্য খুব বেশি আগ্রহ দেখায় না প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে বড় কোনো আসরের আয়োজক হওয়া অনেকটা দুঃস্বপ্নই বটে। তবুও কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনে সব আশা যেন নিমিষেই শেষ। 25 থেকে 29 সেপ্টেম্বর 32টি দেশের অংশগ্রহণে ঢাকায় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির 80% কাজও শেষ করে কারাতে ফেডারেশন। এর মধ্যে কারাতে ম্যাট আনা থেকে শুরু করে খেলোয়াড়দের বাছাই, রেফারির প্রশিক্ষণ সহ অন্যান্য খাতে খরচ হয় 25.5 লাখ টাকার বেশি। তবে দেশের রাজনৈতিক অস্থিরতায় জুলাইয়ে আসরটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। এ কারণে বিশাল অঙ্কের লোকসানে পড়ে ফেডারেশনটি। এখন আসরে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জুলাই 24 তারিখে আমরা মেইল এসছে, কিন্তু আমরা 24 তারিখে মেইলটা পাইনি। আমাদের তখন ওই যে ইন্টারনেটের সমস্যা চলছিল। 29 তারিখে বিকালে আমরা যখনই ওই মেইলটা দেখেছি, সাথে সাথেই আমরা 30 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি যে আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ওনারাও আসলে এটা সময়ের সমস্যা, ওনারাও আর আমাদের সাথে এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য অলমোস্ট আমাদের প্রায় সব কাজই শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র এটা ফাইনাল স্টেজে ইমপ্লিমেন্টেশনটা বাকি ছিল। ইতিমধ্যে অলরেডি আমাদের কিছু রেফারি এবং কিছু কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, যারা নিজ খরচে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করব কিছু স্পন্সর ম্যানেজ করে কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। বড় এই আসর আয়োজনের ডামাডোলে কার্যত বন্ধ হয়ে যায় ফেডারেশনের বাকি কার্যক্রম। বিকেএসপির অর্থায়নে চলতি বছর আন্তর্জাতিক দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও জাতীয় প্রতিযোগিতা আয়োজনে অমনোযোগী ছিল ফেডারেশনটি। এতে ফেডারেশনের আমও গেল, ছালাও গেল অবস্থা। কারাতের জন্য এটা প্লেয়ারদের ভিতরে উদ্দীপনা, উদ্যম অতি হাই ছিল এবং হিউজ আকারে প্লেয়ার ন্যাশনাল টিমে জয়েন হতে পারতো। বাট দুর্ভাগ্যবশত সাউথ আফ্রিকায় আদৌ সিনিয়রই হয়তো বা 2-1 জন গেলেও যেতে পারে। কমনওয়েলথ গেম নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তখন আর আমরা জাতীয় প্রতিযোগিতা করতে পারিনি। তবে জাতীয় প্রতিযোগিতার জন্য আমরা নভেম্বরে তারিখ নির্ধারণ করেছি। কিছু এন্ট্রি এসে গিয়েছিল, আমরা ওইগুলাকেও হাতে রাখবো, রেখে ওরা যদি ওদের প্লেয়ার বাড়াতে বা কমাতে চাই, কমাতে পারে। সঠিক পরিকল্পনার অভাবে প্রায় 2 যুগ পেরোনো ফেডারেশনটি কমনওয়েলথে স্বর্ণপদক জেতেনি এখন পর্যন্ত। এই টুর্নামেন্টে আয়োজনের সুযোগ হারানোটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফেডারেশনের জন্য। শরীফ রাউশন, এখন, ঢাকা।
শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।